তোমরা সবাই করে আছো, নিয়মিত লেখাপড়া করছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। তোমাদের সাথে আছি। পাঠ পরিচিতি, শ্রেণী স্নাতক সম্মান, দ্বিতীয় বর্ষ, বিষয় করবিধি। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় সিকিউরিটি সুদ খাতে আয়। শিকল ফল। পাঠ শেষে শিক্ষার্থীরা সরকারি সিকিউরিটি সম্পর্কে জানবে, করমুক্ত সরকারি সিকিউরিটি সম্পর্কে জানবে, করবাদ সরকারি সিকিউরিটি সম্পর্কে জানবে, বাণিজ্যিক সিকিউরিটি সম্পর্কে জানবে, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সম্পর্কে জানবে, জিরো কুপন বন্ড সম্পর্কে জানবে, করদার্য আয় সম্পর্কে জানবে, আংশিক অকরদার্য আয় সম্পর্কে জানবে। সরকারি সিকিউরিটি শুরুতেই দেখো, বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটিকে সরকারি সিকিউরিটি বলে। যেমন সরকারি প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্টক সার্টিফিকেট, বন্ড, সরকারি ঋণ। সরকারি সিকিউরিটিকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, অর্থাৎ যেগুলা করমুক্ত, মোটা নির্ণয়ে যে সিকিউরিটির আয়গুলা মুক্ত হয় না। যেসব সরকারি সিকিউরিটির সুদকে সরকার করমুক্ত ঘোষণা করেছে সেসব সিকিউরিটিকে করমুক্ত সরকারি সিকিউরিটি বলে। এসব সিকিউরিটির মালিককে সিকিউরিটি থেকে প্রাপ্ত সুদের উপর কোনো সুদ প্রদান দিতে হয় না। করমুক্ত সরকারি সিকিউরিটির ক্ষেত্রে উৎসে কোনো কর কর্তন করা হবে না। এ কারণে এই সুদকে মোট সুদে রূপান্তর করার প্রয়োজন পড়ে না। এই সুদ করদাতার মোট আয়ের সাথে যোগ হয় না। এই সুদ সম্পূর্ণ অকরদার্য, অর্থাৎ আয়ের উপর কোনো কর দিতে হয় না। যেমন জাতীয় বন্ড, বিশেষ ট্রেজারি বিল ও ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ইত্যাদি। করবাদ সরকারি সিকিউরিটি। যেসব সরকারি সিকিউরিটির উপর উৎসে কর প্রদান করা হয় তাকে করবাদ সরকারি সিকিউরিটি বলা হয়। উৎসে কর কর্তন করা হয় বলে এই সুদকে মোট সুদে রূপান্তর করে করদাতার মোট আয়ের সাথে যোগ করতে হবে। বর্তমানে এই সুদ সম্পূর্ণ অকরদার্য আয়, অর্থাৎ এই আয়ের উপর কর দিতে হবে। পূর্বে এই আয় ৫,০০০ টাকা পর্যন্ত অকরদার্য ছিল, বর্তমানে নেই। যেমন সরকারি প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্টক সার্টিফিকেট, রেলওয়ে ডিবেঞ্চার, ফুড স্টাম্প বন্ড ইত্যাদি। বাণিজ্যিক সিকিউরিটি। আয়কর অধ্যাদেশের ২২-এর বি ধারা এবং ৬ষ্ঠ তফসিলের এ অংশে ১৩ নং অনুচ্ছেদ অনুসারে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত কোনো কোম্পানি বা স্থানীয় কর্তৃপক্ষ, যেমন মিউনিসিপাল কর্পোরেশন, পোর্ট ট্রাস্ট ইত্যাদি, বা কোনো কোম্পানি বা কোম্পানির পক্ষে অন্য কারো কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটি বা ঋণপত্রকে বোঝায়। বাণিজ্যিক সিকিউরিটির সুদ করদাতার মোট আয়ের সাথে যোগ হবে এবং ইহার উপর করদাতাকে কর দিতে হবে। ইহা সম্পূর্ণ অকরদার্য আয়। বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্রকে দুভাগে ভাগ করা যায়, যথা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্র, অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্র। এখন দেখো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্র। যে সকল সিকিউরিটি সরকার কর্তৃক অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্র বলা হয়। এই বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্রের সুদের উপর উৎসে কোনো কর কর্তন করা হয় না, তাই ইহা সর্বদাই মোট সুদ। এই সুদকে মোট সুদে রূপান্তর করা হয় না। এই সুদকে সম্পূর্ণ করদার্য আয় বলা হয়। বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্রকে দুভাগে ভাগ করা যায়।
এক নম্বর হচ্ছে জিরো কুপন বন্ড। যে সকল বন্ড সমমূল্যের নিচে উল্লেখ্য কোনো হারে বার্তা প্রদানের নিমিত্তে ইস্যু করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে। জিরো কুপন বন্ডের আয় বা সুদ সম্পূর্ণ করদার্য। 2 নাম্বার অন্যান্য অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্র। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান জিরো কুপন বন্ড ব্যতীত কোনো সিকিউরিটি ইস্যু করলে তাকে অনুমোদিত সিকিউরিটি বা ঋণপত্র বলে। এই ধরনের সিকিউরিটি বা ঋণপত্রের সুদ সম্পূর্ণ করদার্য অর্থ 2011। এখন দেখো সিকিউরিটির সুদের ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ। কিছু খরচ আছে। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরদার্য বিধায় এর সুদ হতে কোনো অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়া যাবে না। 1984 সালের আয়কর অধ্যাদেশের 23 ধারা অনুসারে সিকিউরিটি সুদ খাতে আয় নির্ধারণের জন্য যেসব খরচ বাদ দেওয়া হয় তাকে অনুমোদনযোগ্য খরচ বলে। সিকিউরিটি সুদ খাতে নিম্নলিখিত খরচগুলো অনুমোদনযোগ্য হিসাবে মোট সুদ হতে বাদ দিতে হয়। 1 নম্বর ব্যাংক চার্জ ও কমিশন। করদাতার পক্ষে ব্যাংক সিকিউরিটির সুদ আদায় করলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন ও চার্জ অনুমোদনযোগ্য খরচ হিসাবে বিবেচিত। সরকারি সিকিউরিটির অকরদার্য সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ বা ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন অনুমোদনযোগ্য নয়। এই জন্য করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ থেকে কোনো খরচ বাদ দেওয়া যাবে না। ঋণের সুদ। করদাতা কর্তৃক সিকিউরিটি খাতে বিনিয়োগের উদ্দেশ্যে ঋণকৃত অর্থের জন্য প্রদত্ত সুদ অনুমোদনযোগ্য, তবে ঋণের অর্থ লগ্নিপত্রে বিনিয়োগ ব্যতীত অন্য কিছু ক্রয় করা হলে তবে ওই ঋণের সুদ অনুমোদনযোগ্য হবে না। উৎসে কর কেটে না রেখে বাংলাদেশের বাইরে থেকে ঋণকৃত অর্থে সুদ প্রদান হলে তা অনুমোদনযোগ্য হবে না। এখন দেখো সিকিউরিটি সুদ মোটাঙ্কিতকরণ বা মোট সুদে রূপান্তর নির্ণয়। কর বা সরকারি সিকিউরিটির ক্ষেত্রে সুদ প্রদানকারী কর্তৃপক্ষ সুদ প্রদানের সময় উৎসে কর কেটে রাখে। সুতরাং করদাতা যে সুদ পায় তা তার নিকট নিট সুদ। আয়কর আইন অনুযায়ী সিকিউরিটির সুদ মোট সুদের উপর ধার্য করা হয়, তাই প্রাপ্ত সুদ নিট সুদকে মোট সুদে রূপান্তর করতে হবে। এভাবে করদাতার প্রাপ্ত নিট সুদকে মোট সুদে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে মোটাঙ্কি। সিকিউরিটির ক্ষেত্রে উৎসে কর প্রথম ধারা 51। শুধুমাত্র সরকারি সিকিউরিটির ক্ষেত্রে সুদ প্রদানকারী কর্তৃপক্ষ বা সিকিউরিটি ইস্যুকারী কর্তৃপক্ষ সুদ প্রদানের সময় উৎসে কর কর্তন বা কেটে রাখে, তারপর অবশিষ্ট সুদ সিকিউরিটির ধারক বা মালিককে প্রদান করে। 1984 সালের আয়কর অধ্যাদেশের 51-1 ধারার বিধান অনুসারে বর্তমানে 10% হারে উৎসে কর কর্তন করা হয়। কর ধার্য আয়। সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয়ে যে সকল বিষয়গুলো কর ধার্য আয় অর্থাৎ মোট আয় নির্ণয়ে যা সম্পূর্ণ যোগ হবে তা নিম্নে উল্লেখ করা হলো। 1 নাম্বার অনুমোদিত বা অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ বা ঋণপত্রের সুদ সম্পূর্ণ কর ধার্য আয়। সিকিউরিটির সুদ খাতে আয় নির্ণয়ে যে সকল বিষয়গুলো মোট আয় নির্ণয়ে যোগ হবে না অর্থাৎ সম্পূর্ণ অকরদার্য আয় তা নিম্নে উল্লেখ করা হলো। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরদার্য, যেমন জাতীয় বন্ড, বিশেষ ট্রেজারি বিল ও ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ইত্যাদি সম্পূর্ণ অকরদার্য বন্ড। 2 নম্বর অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অকরদার্য।
আংশিক কর ধার্য আয়, অর্থাৎ কিছু অংশ কর দিতে হবে এবং কিছু অংশ মোটা আইনে অন্তর্ভুক্ত হবে, কিছু অংশ হবে না। সিকিউরিটির সুদ খাতে আয় নির্ণয়ে যে সকল বিষয়গুলো আংশিক কর ধার্য আয় অর্থাৎ মোটা আয় নির্ণয়ে যা আংশিক যোগ হবে নিম্নে তা উল্লেখ করা হলো। কর বাদ সরকারি সিকিউরিটির সুদ, যেমন সরকারি প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্টক সার্টিফিকেট, রেলওয়ে ডিবেঞ্চার, পোর্ট ট্রাস্ট প্রাপ্ত সুদ। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ বা ঋণপত্রের সুদ। এগুলা থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দিতে হবে। অনুমোদনযোগ্য খরচ হচ্ছে ব্যাংক চার্জ, ব্যাংক কমিশন, ঋণকৃত মূলধনের সুদ ইত্যাদি যদি থাকে তাহলে আমরা সেগুলা বাদ দিব। আর যদি অনুমোদনযোগ্য খরচ না থাকে তাহলে সম্পূর্ণই কর ধার্য আয় হিসাবে গণ্য হবে, মোটা আয় নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে। আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ঘরে থেকো, ভালো থেকো, নিয়মিত লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।